এটা মূল পার্টি না। পার্টি কি ভেঙে গেছে এনসিপি? বাংলাদেশের প্রশাসন আসলে রাজনীতির বাইরে কিছু না। চড়া মূল্য পোহাতে হবে। জানের হুমকির ব্যাপার তো আছে। অনেকের সঙ্গে তো এনসিপির আলাপ হচ্ছিল জোট নিয়ে। হতাশ করার মাত্রাটা বেশি হওয়ার কথা। শেষমেশ জামায়াতে ইসলামী কেন? আমি পার্টির কারোর সাথেই জোট চাইনি। কতগুলি সিট পেতে পারে? 7 জন মনোনয়ন ফর্ম কিনেছে গোপালগঞ্জ থেকে। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির অ্যালায়েন্স। এটা পার্টির জন্য অত্যন্ত দুঃখজনক। আনুগত্য দলের জন্য না, দলের চেয়ে আমার দেশ বড়। বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত রাজনৈতিক দল এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণ অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়া তরুণদের এই দলের প্রতি মানুষের ছিল অনেক আশা। সে দল এখন নির্বাচনেও যাচ্ছে, করেছে জোট। আমাদের সঙ্গে আছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কথা চলুক পডকাস্টে। সামান্তা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের পার্টি যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে একদম স্পটলাইটে আছে। পার্টি কি ভেঙে গেছে এনসিপি? না, ট্র্যাডিশনাল অর্থে ভেঙে যাওয়া মানে হচ্ছে যে একটা অংশ বেরিয়ে গিয়ে ও নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরি করা। সো ট্র্যাডিশনাল অর্থ অনুযায়ী আসলে ভেঙে যায় নাই। তাহলে কিছু লোকজন বেরিয়ে গিয়েছে, আমাদের দলছুট হয়েছে। সম্মানিত সহযোদ্ধারা এই মুহূর্তে দলের বাইরে আছেন এবং পদত্যাগপত্র দিয়েছেন দলের কাছে। যেই ইস্যুটা নিয়ে আসলে এখন আপনাদের পার্টি সবচেয়ে আলোচনা আছে সেটি হলো জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনের জোট নেওয়া নিয়ে। আচ্ছা, এই জোট কেন হলো? শুধুই কি ওই যে গণতান্ত্রিক পদ্ধতিতে বেশি ভোট হয়েছে, যে বেশিরভাগ লোকজন মত দিয়েছে, শুধুমাত্র এই জিনিসটাই কি কনসিডার করছে পার্টি জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার জন্য? আমি আসলে ফরমালি যতটুকু জানতে পেরেছি বা আমি প্রেস কনফারেন্সে দেখেছি যেদিন জামাত এবং এনসিপির জোটের ঘোষণা এসেছে, সেদিন আমরা দেখলাম যে নাহিদ ইসলাম বর্ণনা করছেন যে হাদির মৃত্যুর পরে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো সেটা আসলে জুলাইয়ের ফ্রন্টলাইনারদের জন্য অনেক বেশি নিরাপত্তাবিহীনভাবে এটা করা হয়েছে। সো এখন নিরাপত্তার কারণেই আসলে কোনো না কোনো দলের সাথে জোটে যেতে হবে। রাজনৈতিক কাঠামো সঙ্গে নিরাপত্তাহীন জুলাই ফ্রন্ট ভেঙে বলতে পারবেন কি? আমার কাছে মনে হয় যে বক্তব্যটা ওনার পক্ষ থেকে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি যেটা বুঝতে পারি, আপনারা কিছুদিন ধরে দেখবেন যে এটা আমি তার কথার পরিপ্রেক্ষিতে বলছি না, আমি আলাদাভাবে বলছি। আমি এটা নোটিস করেছি। গত ১.৫ বছরেও এটা নোটিস করেছি, ইদানিং আরো বেশি। হাদির শাহাদাতের পর থেকে আসলে ওই হাদিকে সহ যদি ধরি, তাহলে জুলাই যোদ্ধাদের অনেকের প্রতি এক ধরনের প্রশাসনিক আক্রোশ আমি লক্ষ্য করছি। এবং এই প্রশাসনিক আক্রোশটা আপনারা জানেন যে বাংলাদেশের প্রশাসন আসলে রাজনীতির বাইরে কিছু না এবং রাজনৈতিক দলগুলোরও বাইরে কিছু না। সো সেই জায়গা থেকে আসলে এটা কি কোনো পরিকল্পিত মানে প্রণয়ন কিনা, মানে এই ধরনের পরিস্থিতি নিয়ে আসার সামনে এটাও লক্ষ্য করতে হবে এবং বিবেচনা করা উচিত। সেই সাথে আজকের সারাদিনের ঘটনাবলী যদি আপনি দেখেন যে তাহরিমা জান্নাত সুরভি উনি কিন্তু রিমান্ড দেওয়া হয়েছে। মেয়েটার বয়স ১৭, তাকে ২১ বছর দেখানো হয়েছে জন্ম সনদ অগ্রাহ্য করে। একই সাথে কোনো ধরনের তদন্ত রিপোর্ট না দেখে তাকে রিমান্ড দেওয়া হয়েছে। এটা একেবারে আইন বহির্ভূত, আমি যতটুকু আইন জানি। একই মানে এর আগেও নানান ধরনের জুলাই যোদ্ধাদের নানান ধরনের মানে আইনি জটিলতা তৈরি করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, মামলার কোনো ক্রেডিবিলিটি আছে কি নাই সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে পড়ে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল অভ্যুত্থানের যারা অংশগ্রহণকারী তাদের জন্য এক ধরনের জানের হুমকির ব্যাপার তো আছেই। আচ্ছা, মামলা, মিথ্যা মামলা, ভুল মামলা যেটাই ধরি না কেন, খুবই সত্যি কথা বলতে গেলে এটা তো বাংলাদেশের রাজনীতির ধরেন একটা অংশ। যেরকম আমরা গত আওয়ামী লীগ সরকারের রেজিমের সময় দেখেছি অনেক রকম মামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলা, নানান রকম বিষয়, মারা গেছে এরকম লোকজনের নামে মামলা দিয়ে ফেলছে এবং জাস্ট টু চাপে রাখার জন্য আর হ্যারাস দিয়ে অপোনেন্ট নানান রকম মামলা টামলা দিয়ে দিয়েছে। তো সেইখানে সিকিউরিটির কনসার্ন তো বটেই থাকে। কিন্তু এই অ্যালায়েন্স যেটাকে বলছেন যে জোট, আপনারা বলছেন এটাকে একটা সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে করা হয়েছে। জোট তো আসলে সেই হিসাবে ধরেন আন্দোলন করতে আমরা একসময় রাজনৈতিক দলগুলো জোটে যায়, ইলেকশনে জোটে যায়। নিরাপত্তার হুমকিতে ঠিক জোটে যাওয়ার বিষয়টা ইট ইজ নট হ্যাঁ, এটা প্যাকিং। একটা পয়েন্ট বলা হয়েছে। আরো বলা হয়েছে যে আধিপত্যবাদ বিরোধীর যে রাজনীতি সেটা আর বিচার সংস্কার এটাকে রিফর্মকে কেন্দ্র করে
আসলে গণভোটকে কেন্দ্র করে এই জোটটা করা হয়েছে। বেসিক্যালি আসলে নিরাপত্তার কনসার্নটা আমি মনে করি যে এটা মানে এটা আসলে জনগণ সবার জন্যই আসলে নিরাপত্তা প্রয়োজন। ব্যক্তি বিশেষ, নেতা বিশেষের নিরাপত্তার জন্য আমাদের কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত এটা পরবর্তীতে পোহাতেও পারে আমাদেরকে। সো আমি মনে করি যে আসলে যদি মানে যেই কথাগুলো বলা হয়েছে যে আধিপত্যবাদ বিরোধী রাজনীতি ইত্যাদি, ইত্যাদি এইসবের ক্ষেত্রে আসলে জোটটা কতটুকু পারমিট করে, কারণ হচ্ছে আমাদের এনসিপির জায়গা থেকে কিন্তু আমরা বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন, আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম এটা কিন্তু আমাদের দল গড়ে ওঠার মূল মন্ত্র। সেই জায়গা থেকে আলাদাভাবে আসলে এটাকে অ্যাড্রেস করার এই মুহূর্তের প্রয়োজনটা সম্পর্কে আমি নিজেও আসলে সন্দিহান। আচ্ছা। আ যেটা বলতে একটু পেছন দিকে যাই। আপনাদের দল যখন ফর্ম হয়, যেরকম বলছিলাম আপনাদের গণ-অভ্যুত্থানের নেতৃত্বে যেই ফেইস, সেই ফেইসদের নিয়ে দল করা হয়েছিল এবং তরুণ এবং অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়েছিল যে আসলে রাজনীতি একটা গুণগত পরিবর্তন আনবেন। আপনারা একটা নয়া বন্দোবস্ত, নয়া রাজনৈতিক বয়ানের কথা বলছেন। আ আমি নয়া বন্দোবস্ত কিংবা রাজনৈতিক বয়ান বলতে যেই নয়া রাজনৈতিক বয়ান যে বলতে যেই আমি যেটা বুঝি, কারেক্ট মি ইফ আই এম রং, সেটা হলো আসলে রাজনীতিতে একটা গুণগত চেঞ্জ আপনারা আনতে চান বাংলাদেশের রাজনীতিতে। মধ্যপন্থার একটা জায়গাতে আপনারা ইনক্লুসিভনেস এর কথা বলেছিলেন যে সব ধরনের ইনক্লুসিভনেস এর জায়গাতে যদি একদম পলিটিক্যাল ডিভাইডেশন এর জায়গা থেকে আসি তাহলে রাইট, মিড, লেফট সবাইকে নিয়ে এক ধরনের মধ্যপন্থার জায়গাতে হুম। আপনারা আসলে করবেন। তো জামায়াতের সঙ্গে যেদিন জোটটা ঘোষণা হলো, সেইটা তো আ এইরকম অনেক তরুণকে আসলে হতাশ করেছে এবং সেটা আপনার পার্টির ভেতর থেকেও স্পষ্ট। যে কারণে বেশ কয়েকজন আসলে বেরিয়ে গিয়েছেন। স্পষ্টতই কেউ কিছু বলেছেন কিংবা কেউ কিছু বলেননি। কিন্তু বেরিয়ে যাওয়াটার ঠিক তার পরপরই ঘটছে এবং এটা কাইন্ড অফ এভিডেন্ট যে আসলে ঘটনাটা এখানেই হচ্ছে। আপনারা দল হিসেবে এবং আমি যদ্দূর জানি এই জোট নিয়ে আপনারও কিছুটা আপত্তি ছিল। আপনিও সেটার কথা লিখেছেন। যদি কোট আনকোট করি আপনি বলেছিলেন যে চড়া মূল্য পোহাতে হবে। সেটাতে পরে আসছি। কিন্তু আপনারা পার্টি হিসেবে কি মনে করেন না যে এত বড় অংশের তরুণ এবং তরুণ ছাড়াও আমি আজকে একটা জরিপ এর খবর দেখছিলাম। যে জরিপটি আজকে প্রকাশ করেছে একটি বেসরকারি সংস্থা। সেখানে তারা বলছিল যে আপনাদের যাদের ভোট দিতে যারা ইচ্ছা প্রকাশ করে সেই ডেমোগ্রাফির মধ্যে বয়সের কাতারটা হলো ১৮ থেকে ৩০ এবং ইন্টারেস্টিং আরেকটা বিষয় 50 প্লাস। এই ২ টা ডেমোগ্রাফির জায়গা থেকে আসলে আ আপনাদের সাপোর্টার বেশি বলে সেই জরিপে উঠে এসেছে। তাহলে ধরলাম যে তরুণদের একটা ইস্যু এবং অনেকদিন ধরে দেশে অনেক কিছু দেখে ফেলেছে এরকম লোকজন ৫০ ঊর্ধ্ব যারা তারা আ কমপক্ষে আ আ 71 এ জন্ম হয়েছে কমপক্ষে কিংবা সেটুক তো হয়েছে এবং স্বাধীনতা পরবর্তী অবস্থা তারা দেখেছে। মোটামুটি বলতে গেলে পুরো বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটাই দেখেছে। দেখে সে আপনাদের উপর তারা এক ধরনের আমি বলব বেট করেছিল। দে বেটেড অন এনসিপি যে একটা চেঞ্জ নিয়ে আসবে। অ্যান্ড আপনি সেই পার্টির একজন সিনিয়র লিডার হয়ে এবং পলিসি মেকিং বডিতে বসে আপনি কি একটু মনে করেন যে আসলে একটা বড় অংশের মানুষের হতাশ করেছে এনসিপির এই ডিসিশন? আমি মনে করি একটা বড় অংশের মানুষকে হতাশ করেছে। আবার কিছু, কিছু বড় অংশের মানুষ আবার এটাতে আনন্দিত। আসলে এটার মানে হতাশ করার মাত্রাটা বেশি হওয়ার কথা। মানে আমি যদি বলি, আমাদের পার্টির তো একটা স্বাভাবিক গতি প্রক্রিয়া ছিল। স্বাভাবিক যেটা একদম পার্টিটা গঠিত হলো, অনেক কিছু ক্লিয়ার ছিল না। মানুষ প্রশ্ন করছে, বিভিন্ন ঘটনা ঘটছে। মাজার পোড়ানো থেকে, মাজার ভাঙা থেকে শুরু করে মানুষজনের উপরে আঘাত এবং প্রতিষ্ঠানে অ্যাটাক করা এইগুলো কিন্তু গত ১.৫ বছরে ঘটেছে। বিভিন্ন ঘটনায় আমাদের রেসপন্স এইটা দেখে কিন্তু আসলে পার্টির এক ধরনের চরিত্র গড়ে উঠছে। এটা ওভার দ্য নাইট হয় না। সো পার্টি একটা মানে সিঙ্গুলার লাইনে সে চলছে। আসলে এই জোটটা সেটার একটা মানে এটার একটা ব্লো, মানে এটার উপরে এই যে তার যে স্বাভাবিকতা সেটার উপরে আসলে এক ধরনের আঘাত এনেছে। তো পার্টির যে গতি প্রক্রিয়া সেটা ছিল চলেন মধ্যপন্থী। এখন আমি ধরেন আমি কিন্তু পার্সোনালি আমি বাম যে ওরিয়েন্টেশন মানে লেফট ওরিয়েন্টেশন থেকে আসা একজন, পলিটিক্যালি লেফট ওরিয়েন্টেশন থেকে আসা মানুষ। সো আমার স্কুল মানে কলেজ সরি বিশ্ববিদ্যালয় জীবনে আমার যে মানে যেখানে আমি পলিটিক্স করেছি আমার সাথে যারা অ্যাক্টিভিজম করেছে সবারই আসলে এই ধরনের ওরিয়েন্টেশন কাছাকাছি ওরিয়েন্টেশনের ছিল।
কিন্তু আমি যখন এই পার্টিতে আসি, সভাপতি কিন্তু আমাকে এটা বুঝে নিতে হয়েছে যে আমার লেফট ওরিয়েন্টেশন দিয়েই আমি যে চিন্তা করব, এইটা আমি করতে পারবো না, করা উচিতও হবে না। যেহেতু দলটা মধ্যমপন্থী অবস্থানকে টার্গেট করছে, তার মানে আমার যে লেফট ওরিয়েন্টেশন এবং সেইটা মারফত আমার যত চিন্তা, সেটা কখনো কখনো অ্যাটাকড বা হ্যাম্পার হতে পারে এবং হয়তো আমি মেনে নিতে না পারি, কিন্তু মধ্যম পন্থার জন্য ওইটুকুই ভালো। মানে কম্প্রোমাইজ করার কথা বলছেন। আমাকে রিজিড হওয়া যাবে না। এবং একইভাবে কিন্তু আমার পার্টিতে অসংখ্য রাইট আইডিওলজির মানুষ আছে, যারা এই পার্টিতে এসে কিন্তু তাদের জায়গাগুলো কম্প্রোমাইজ করছে। তাদের যেসব জায়গায় বেশি কনসার্ন, ওই কনসার্নগুলো তারা মিনিমাইজ করে এসে একটা মধ্যম পন্থা। এটাই কিন্তু আসলে সিস্টেম। আপনি মধ্যম পন্থায় কিন্তু আপনি মানে আজকে কালকের মধ্যে কোনো একটা পজিশন নিলেই এটা ব্যাখ্যা হয়ে যায়, আমি তা মনে করি না। এটা অনেক বছর ধরে চর্চার মধ্য দিয়ে এটা হয়। সো আমার কাছে মনে হয় যে ইভেন নাও যে পার্টির মধ্যে একটা অংশ বেরিয়ে গেছে, একটা অংশ আবার মানে আছে কিন্তু আবার এটা প্রতিবাদ করছে, এটাকে আবার পার্টি পার্টি কীভাবে হ্যান্ডেল করবে, এই ঘটনাটার মধ্য দিয়েও কিন্তু একটা ক্যারেক্টার দাঁড়াতে পারে। সো আপনি যেটা বলেছেন যে হতাশার কারণ, আমি অবাক হব না এবং আমি এই মুহূর্তে আশাবাদ ব্যক্ত করতে চাইবো না। আমার কাছে মনে হয় যে পার্টির এই জায়গা থেকে আসলে পার্টি কিভাবে বেরোয় আসে, এটা একটা সময়ের অপেক্ষা এবং নানানজন কিন্তু নানানভাবে এই জোটটাকে প্রেডিক্ট করছে। কার কথাই শেষ পর্যন্ত সত্য হবে, এটা এখন পর্যন্ত আসলে বলে দেওয়া যাচ্ছে না। আ আসি যদি এই জোটের প্রসঙ্গেই আসি। কারণ এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় আপনাদের পার্টির জন্য এখন। সামনে ইলেকশন আসছে, সেটাও সেই সময় একটাই আসবে। আপনি ক্লিয়ারলি মেনশন করেছেন যে এই ইস্যুতে আপনার অবস্থান আসলে বিপরীত। কিন্তু আপনি আবার পার্টি থেকে পদত্যাগও করেননি। তা আপনি এনসিপির যে এখন যেই বয়ান কিংবা স্টেটমেন্ট, সেটা কি আপনি সাবস্ক্রাইব করেন? আমি সাবস্ক্রাইব করি না। আ আর আমাদের পার্টির একজন মুখপাত্র আছেন। ফরমাল যত বক্তব্য আপনারা ওনার কাছ থেকে পাবেন। আর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি পদত্যাগ করা ছাড়াও আমি এই আ ইস্যুতে অন্তত ৪ টা গুরুত্বপূর্ণ, মানে আজকেও আমি একটা অফার রিফিউজ করেছি পার্টির পক্ষ থেকে। নির্বাচনকালীন এবং নির্বাচনের সংশ্লিষ্ট যেকোনো কাজ থেকে আমি বিরত থাকবো। এটা আমার পক্ষ থেকে এবং এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে পুরো কালচারটা আসলে ইলেকশন কেন্দ্রিক। সো এখানে নির্বাচন না করাটা বা পার্টির গুরুত্বপূর্ণ কাজ না করাটা, অ্যাটলিস্ট নির্বাচন পরিচালনা কমিটি ইত্যাদি এসবে যদি না থাকা হয়, একটা কথা আছে যে ব্যক্তির পলিটিক্স থাকে না। সো এটার একটা সম্ভাবনা কিন্তু আছে। সেই জায়গা থেকেও কিন্তু আমাকে অন্তত ৪টা ৫টা জিনিস এখানে স্যাক্রিফাইস করতে হয়েছে এবং আমি এটাকে স্যাক্রিফাইস আকারে দেখতে চাইবো না। আমি মনে করি যে আমার নিজস্ব একটা রাজনীতি আছে এবং আমার পার্টি যেমন আমার এখন পর্যন্ত পার্টিকেও আমার সার্ভ করতে হবে, ওন করতে হবে। কিন্তু আমি মনে করি যে যেসব বিষয়ে আমার পরিষ্কার দ্বিমত আছে, পরিষ্কার অবস্থান আছে, সেইসব বিষয়ে আসলে মানে এখানে আমাকে শক্ত অবস্থান নিতে হবে। এটা আমি মনে করি। তাইলে কি এক কথায় এইভাবে বলব যে আপনি এনসিপির বয়ান সাবস্ক্রাইব করেন, বাট এই জোটকে সাবস্ক্রাইব করেন না? এনসিপির বয়ান বলতে এতদিন পর্যন্ত আমি যেটা বললাম, একটা স্বাভাবিক গতি প্রক্রিয়া ছিল। ওইখানে একটা না, আমি অ্যানোমালি এই এসেছে। জোটে যাওয়ার যেই এবং রিজনিং এই কিংবা বয়ান জিনিসটা আপনি সেটার দেখেন যে মানে বক্তব্যগুলোতে আমাদের পার্টির পক্ষ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, এই বক্তব্যগুলোও কিন্তু এক ধরনের অ্যানোমালি মানে নির্দেশ করে। কারণ বারবার এটা পরিষ্কার করা হয়েছে। গতকালও এটা পরিষ্কার করা হচ্ছে, এটা কোনো আদর্শিক জোট নয়, এটা কোনো রাজনৈতিক জোট নয়, এটা শুধুমাত্র নির্বাচনী আসন সমঝোতা। এটাকে আসলে জোটও বলা যাবে না। পার্টির বিভিন্ন ব্যক্তিবর্গ এই জিনিসগুলো কিন্তু বলছেন। তার মানে এটা একটা অ্যানোমালি। এটা মূল পার্টি না। আমার কথা কি পরিষ্কার বোঝা গেছে? আ প ওয়েল পলিটিশিয়ান বলবেন, এটা অবশ্যই বুঝিয়ে বলতে পারবেন। আপনার অবশ্যই আপনার কথা আমি অবশ্যই আপনার মতো আপনি সাবস্ক্রাইব করেছেন। অ্যান্ড ওয়েল আমার মনে হয় যে এটা যদি পরিষ্কার করা যায়, হুম, তাহলে হুম। আমরা আজকে ট্রাই করি। মানে আপনি যদি ফার্দার কোনো ক্লারিফিকেশন এর প্রয়োজন হয়, আমি এটা ট্রাই করতে না, পারি। আপনি যেটা বলছেন যে পার্টির এটি একটি আদর্শিক জোট না। আসলে না, না, এটা আপনাদের আমার বক্তব্য নির্দেশন না। মানে এটা আমার বক্তব্য না। আপনাদের পার্টি সবসময় ক্লিয়ার করেছে এটি একটি আদর্শিক জোট না। হুম, দিস ইজ অনলি একটি কি বলবো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হুম, ইলেকশন পার হওয়ার জন্য। হুম। তাই তো? এটাই বলছে, হ্যাঁ। আচ্ছা। আ সেক্ষেত্রে আসলে পরের বিষয় পরে দেখা যাবে যে সংসদে আপনারা গেলে তারপরে কি হতে পারে না হতে পারে। রাইট, রাইট। তার মানে আসলে আমরা কি ধরে নিব যে এনসিপি ইজ ওপেন টু নেগোশিয়েট উইথ দি গভর্নমেন্ট? ওই সময় যেই সরকারি দল থাকবে তাদের সঙ্গেও নেগোশিয়েশন করার জন্য ওপেন থাকতে পারে। সামনে এরকম জিনিসও দেখা যেতে পারে। হইতেই পারে এরকম।
আ আমার এই বিষয়ে তো মন্তব্য করা আমার আর সাজে মন্তব্য না। কারণ মন্তব্য কারণ করা আমি আসলে এখন আর ভবিষ্যৎটা কেমন হবে এটা আমি প্রেডিক্ট করতে পারতেছি না। আমি শুধু এটা প্রেডিক্ট করতে পারতেছি যে আসলে এনসিপির জন্য এটা একটা মানে বিশাল আ সমস্যা তৈরি করতে পারে। এটার একটা প্রেডিকশন আমার সেটা আছে। অবশ্য আপনি বলেছেন আমি যেদিন বলেছি যে আ এটা জোট হুম, ঘোষণা হয় সেদিন দিনের সেদিন বেলাতেই আপনি সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসেই মনে হয় হুম, বলেছিলেন যে চড়া মূল্য দিতে হুম, হবে। আ জোটের মধ্যেই থাকি আরেকটু। অনেকের সঙ্গেই তো এনসিপির আলাপ হচ্ছিল জোট নিয়ে। আপনি পার্টির একজন সিনিয়র লিডার হিসেবে পলিসি মেকিং বডিতেও আপনার স্টেক আছে। সেই হিসাবে তো সেই বিষয়গুলো আপনার জানা ছিল। তো আ শেষমেশ জামায়াতে ইসলামী কেন আসলে? এটা কি ওই একই বিষয়ই বলবেন যে শুধুমাত্র ওই ইলেকশন? কারণ আরো অন্য পার্টি ছিল নেমলি দি লার্জেস্ট আদার পার্টি বিএনপি। আ তাদের সঙ্গে গেলেও হয়তোবা একই জিনিসই হতো আপনাদের। মানে সিট ভাগাভাগি বলেন কিংবা নিরাপত্তার ইস্যু বলেন, যেই ইসের বলেন এবং সেখানেও হয়তোবা একই জিনিসই হতো যে আদর্শিক জায়গাটাই হয়তোবা আপনারা বলতেন না। কিন্তু শেষমেশ কেন হলো না বিএনপির সাথে? না আমরা আমি আমি আমার পজিশন যেটা ক্লিয়ার করি। আমি পার্টির কারো সাথেই জোট চাইনি। এটা এবং এটাকে মানে অপরিপক্ক এবং অরাজনৈতিক একটি অবস্থান হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন অনেকে। কিন্তু আমি আমার সংগঠনের একটা নতুন সংগঠন তার ৩০০ আসনে এবার সুযোগ ছিল প্রার্থী দিয়ে সংগঠনকে শক্তিশালী করার। আমি যেহেতু পার্টি ম্যান, অ্যাবসোলিউটলি পার্টি ম্যান, আমি চাইবো আমার সংগঠনের সবচাইতে শক্তিশালী অবস্থান কিভাবে তৈরি হয়। এটা আগামী ৬ মাস বা ১ বছরের জন্য ভাবলে আমার চলবে না। আমার জন্য পরিকল্পনাটা অবশ্যই দূরদর্শী এবং অন্তত ৫ বছর মেয়াদি হওয়া উচিত। ৫ বছর মেয়াদে যদি আমরা দলের হ্যাঁ, ছোট হতে পারে বিরোধী দল। কিন্তু বিরোধী দলের রাজনীতিটা করার জন্য এবং সিকিউরিটি এনশিওর এর জন্য আসলে আমাদের প্রত্যেকটা আসনে মানে পুরো বাংলাদেশে, প্রত্যেকটা আসন মানে কিন্তু পুরো বাংলাদেশ কাভার করে। পুরো বাংলাদেশে আসলে আমাদের সেই শক্তিশালী অবস্থানটা প্রয়োজন। আবার যদি আপনি যেটা মানে রাজনৈতিক যে রূপকল্প বা নীতি নির্ধারণী জায়গায় আমার যে অবস্থান সেটা আগে থেকে খুব ক্লিয়ার ছিল এবং আমি আসলে এই যখন দেখেছি যে এটা মানে এই বিষয়ে মন্তব্য করাটা আর কোনো ফলদায়ক হচ্ছে না তখন আমি আসলে রাজনৈতিক পর্ষদ থেকে পদত্যাগ করেছি। গতকাল শুনেছি যে যারা পদত্যাগ করেছে এটা পার্টি থেকে যারা পদত্যাগ করেছে তাদের পদত্যাগ পত্র গৃহীত হয়নি। আমি আসলে এখন সিওর না যে রাজনৈতিক পর্ষদে দেওয়া আমার যে পদত্যাগ পত্র সেটা কি আসলে গৃহীত হয়েছে কি আপনাদের হয়নি। রাজনৈতিক পর্ষদ যেটা বলছেন, এটাই কি আপনাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম? অফিসিয়ালি ইয়েস। এটাই আপনাদের অফিসিয়ালি কিন্তু মানে হ্যাভিং সেড দ্যাট আমাদের যে এটা হচ্ছে কনভেনার কমিটি। সো আপনি কনভেনিং যদি কমিটি। কনভেনার কমিটিতে আসলে কনভেনার বা যেভাবে মানে আহ্বান যেহেতু করছেন তাহলে তার অ্যারেঞ্জ মতো বা সাথে সেক্রেটারিও থাকতে পারেন। এইভাবেই কিন্তু জিনিসটা ঘটে থাকে। কিন্তু সভাপতি সেক্রেটারির যে স্ট্রাকচার এটা কিন্তু আসলে কাউন্সিলের পরে হয় হ্যাঁ, অফিসিয়ালি। সেটি আপনাদের রাইট। এখনো হয়নি। আপনাদের পার্টির চিফ যিনি তিনি এখনো আহ্বায়ক। হুম। তারপর মনে হয় আক্তার মুখ্য হোসেন সংগঠক নো, আ আক্তার হোসেন সেক্রেটারি। তারপর আপনাদের একজন সেক্রেটারি মেম্বার সেক্রেটারি। মেম্বার সেক্রেটারি আছেন যেহেতু এটা আহ্বায়ক কমিটি। হুম। তারপরে সব মুখ্য সংগঠক, সংগঠক হ্যাঁ। মুখ্য সংগঠক আপনার মতো ইসেই আছেন। আ ইলেকশনের কথা যেহেতু আসছেন বলছিলেন ৩০০ সিটে প্রার্থী দেওয়া উচিত ছিল। ৩০০ সিটে দেওয়ার মতো প্রার্থী ছিল আপনাদের? আমি মনে করি এই সিটটা যদি মানে ৫০০ সিটও হতো তাহলে আমাদের দেওয়ার মতো প্রার্থী ছিল। কারণ কি আমি আপনাকে বলি। আমরা যখন মনোনয়ন কল করেছিলাম মানে কেন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে পার্টি স্বতন্ত্র ইলেকশনের দিকে আগাচ্ছে। অনেক সিম্পটম ছিল এটার জন্য, অনেক হিন্টস ছিল। আম যখন আমরা মনোনয়ন কল করলাম পুরো বাংলাদেশ থেকে, পুরো বাংলাদেশ থেকে মানুষ এসেছে এবং ইউ ক্যানট ইমাজিন দ্য মানে হাইপ এবং কি পরিমাণ আগ্রহ নিয়ে সবাই এসেছে। ১৪৮৬ জনের কাছে আমরা মনোনয়ন ফর্ম বিক্রি করেছি। সো এইটা হওয়ার পরে আসলে এখান থেকে ব্যাক যাওয়ার কোনো অপশন থাকে না। মানে আমি যদি লজিক্যালি ধরি তাহলে কোনো অপশন থাকে না। মানে সেখানে ৩০০ আসনের বিপরীতে ১৪৮৬। ১৫০০ই ধরলাম। মানে ৩ গুণ অ্যাসপিরেন্ট পেয়েছিলেন আপনারা। তার মানে আমি যদি একেবারে মানে গড় ধরি তাহলে পার আসনে প্রতি আমি আসন ৩ থেকে জন। ৩ জন করে আপনাদের এট আসছে। লিস্ট। তো একেকটা আসনে তো আরো বেশি পড়েছে। সো আমি যদি ৩০০ আসনে না দিতে পারতাম তাহলে আমি বলতাম যে আচ্ছা এই আসন থেকে আসলে আমি খুবই কম ক্যান্ডিডেট পেয়েছি এবং এই আসনে ধরেন গোপালগঞ্জের মতো এরিয়ায় তো আসলে আমার আসন মানে মনোনয়ন তোলার তারপরও মানে গোপালগঞ্জ ৩ বা ৪ আমি জানি না ৭ জন মনোনয়ন ফর্ম কিনেছে গোপালগঞ্জ থেকে। তার মানে কোনো ধরনের আ মানে ছিল না, কমতি ছিল না আসলে আগ্রহের এবং তারপরে আসলে
১৪৮৬ জনকে আমরা তো ডেকেছি। আমি নিজে কুমিল্লা বোর্ডে ছিলাম। যখন সাক্ষাৎকার পর্ব চলে, হ্যাঁ, এটা হয়তো অ্যাডিকুয়েট না কিন্তু বাংলাদেশের ১ম। বাংলাদেশের ১ম এভাবে ওপেন মানে ভাইভা হচ্ছে। এবং আমি বোর্ডে ছিলাম। আমি দেখেছি প্রার্থীরা কেমন। সবাই ভালো এটা তো আমি দাবি করব না। অনেক সময় দেখা গেছে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল বিভিন্ন অঞ্চলে, তারা আসলে শুধুমাত্র ফর্মই কিনেছে শুধুমাত্র নাহিদ ইসলামকে একবার দেখার জন্য। মানে এরকমও ছিল। আবার একজন ব্যবসায়ী, উনি ইলেকশন করবে না। উনি শুধুমাত্র ৳১০,০০০ দিয়ে ফর্ম কিনেছে। ৳১০,০০০ যাতে আমাদের ব্যাংক ব্যালেন্সে যুক্ত হয়। মানে আমাদের পার্টিকে ডোনেট করার অপশন উনি খুঁজে পাচ্ছিলেন না। এই ধরনের পিকুলিয়ার সব মানে একবার দেখার জন্য এসেছেন। এই ধরনের সব অ্যাসপিরেশন কিন্তু ছিল। সো আমি মনে করি যে আমি তো দেখেছি প্রার্থীগুলা কেমন। এট লিস্ট ২৫০ আসনে খুব ভালো মানের এক্সিলেন্ট প্রার্থী দেওয়ার সুযোগ ছিল, যাকে কেন্দ্র করে আমার সাংগঠনিক স্ট্রাকচার অত্যন্ত সবল এবং গতিশীল হতো, শক্তিশালী হতো। এখন তো জোটের সঙ্গে আছে এবং আমি যদি ভুল না করে থাকি জোট আপনাদেরকে ৩০টা আসন ছেড়েছে। কতগুলি সিট পেতে পারে? আমি এটা বলতে পারছি না। কারণ এখন এই আপনাদের পার্টির প্রজেকশন কি আমি আপনারা মনে করেন? পার্টির প্রজেকশন না, আমি আমার পার্সোনাল প্রজেকশন বলতে পারি। আমি আসলে আরো কিছুদিন ইলেকশন পর্যন্ত আমার পার্সোনাল জায়গাগুলাই বলবো। কারণ আমি তো দেখতেই পাচ্ছেন যে আমার এমন একটা অবস্থান, এটা আসলে নেভার সিন বিফোর একটা অবস্থান। সো এই অবস্থানটাকে আমি একটু স্ট্র্যাটেজিক্যালি পরে ব্যাখ্যা করব যদি আপনার সময় হয় এবং কোশ্চেন যদি করেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে মনোনয়নপত্র যারা বৈধ হয়েছে আমাদের পার্টির পক্ষ থেকে, এবং ৩০ জন ৪৪ জনকে আসলে মনোনয়নপত্র দেওয়া হয়েছে, প্রত্যয়নপত্র পার্টির পক্ষ থেকে, মানে জোটের পক্ষ থেকে। কিন্তু এর মধ্যে ৩০ জনেরটা আসন সমঝোতার মধ্যে পড়বে এরকম একটা কথা শুনতে পেয়েছি। এবং সেখানে যারা ৩০ জন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেটের অনেকের এলাকায় এলাকায় একটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে ওখানে জামাতের প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন, চরমনের প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন, হেফাজতের প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন। হ্যাঁ, সেটা তো ওই যে ইলেকটোরাল অ্যালায়েন্স এর সময় সেটা হয় আরকি। যে আমরা মনোনয়ন দিয়ে ফেললাম, করতে থাকো। ফাইনালি ফাইনালি। যখন হবে সো তখন কেউ একজন ফাইনালি বসে যাবে। আমি যতটুকু জানি যে শীঘ্রই হয়তো এটার ঘোষণা দেওয়া হবে। কিন্তু তার আগে সিম্পটমটা আসলে আমার পার্টির জন্য একটু আশঙ্কাজনক, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা দ্রুত যদি পার্টি অ্যাড্রেস করে সেটা ভালো হয়। তা আমি আবারও বলি আমি একটা আসলে জোট দেখছি জরিপ দেখছিলাম আজকে। প্রায় ২৯৮ টা আসন থেকেই তারা অন অ্যান এভারেজ 60 to 80 স্যাম্পল সাইজ করে নিয়ে একটা জরিপ করেছেন। সেখানে তারা তাদের রেসপন্ডেন্টরা বলেছেন যে এনসিপির কে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাদের রেসপন্ডেন্টের মধ্যে 2.6%। এ বিগ চাঙ্ক ইজ ফর বিএনপি 70% এর উপরে। তারপরে জামাতে ইসলাম আছে ডেফিনিটলি। আর কিছুটা কম নিয়ে। জামাতে ইসলামের নাম্বারটা এই মুহূর্তে যদি বলতে হয় 19% এর মতো। তারপরে জাতীয় পার্টি অ্যান্ড আরও লোকজন অনেক কিছু আছে। সো দিস ক্যান গিভ ইউ অ্যান আইডিয়া এই বেসড অন এই ইনফরমেশন হোয়াট ডু ইউ থিংক যে আপনাদের ক্যান্ডিডেটরা হাউ গুড উইল দে ডু ইলেকশনে? মানে এই 2.6% এটা কি এখনো, মানে আমি এটা জোট হওয়ার পরে এই জরিপ? এই এই জিনিস এই স্পেসিফিক ইটি ডিসেম্বরের ২০ তারিখ থেকে জানুয়ারির ১ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করেছে। সো হ্যাঁ, কিন্তু জোট। এটা একটা লিমিটেশন অবশ্যই আছে। কারণ এর মাঝখানে আপনাদের জোট হয়েছে, কিছু সো পদত্যাগও করেছে রয়েছে সব সো মিলিয়ে। এটা আসলে এখন মনে হয় এই জরিপটা আর আলাপের মধ্যে কি থাকবে। তবে আমি একটা জিনিস দিস বলি ইজ যে আমি যখন একসঙ্গে এই জরিপটি অবশ্যই ঠিক। এই জরিপটি আজকে প্রকাশ হইছে। কিন্তু জানুয়ারির ১ তারিখ পর্যন্ত ছিল। বাট এই জরিপ যারা করেছেন তারা এই লিমিটেশনটার কথা বলেছেন। যেই তারিখের মধ্যে তারা করেছে, এই তারিখের মধ্যে বেশ কিছু সিগনিফিক্যান্ট ঘটনা হুম, ঘটে হুম, গেছে। নেমলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসেছেন, হুম, হুম, বিএনপির হুম, চেয়ারম্যান মারা গেছেন, আপনাদের জোট হুম, হুম, অ্যানাউন্স হয়েছে। তো হ্যাঁ, ওর পরে নিশ্চয়ই এটাতে প্রভাব পড়বে। হুম, আ একই সঙ্গে সেই যদি প্রভাব পড়তে হয় এর মাঝে যে ঘটনা ঘটেছে সেটি হলো জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির অ্যালায়েন্স। সেটার পরে পার্টি থেকে বেশ কিছু লোকজন বেরিয়ে গিয়েছেন। তার মধ্যে আ কিছু ফেস জাতীয় স্টার ক্যান্ডিডেটের কথাও বলা যায়। যেরকম ডক্টর তাসনিম জারা। আ তিনি তো বেশ আ পরিচিত মুখ। নানান কারণেই লোকজন তাকে চিনে। তিনি যখন বিয়ে করেছিলেন তখন তার কিছু স্ট্যান্ড ছিল। সেটার কারণে তিনি জনপ্রিয় লোকজনের চোখে পড়েছিলেন।
শি ওয়াজ এ কনটেন্ট ক্রিয়েটর, সেটা তাকে একটা মাইলেজ দিয়েছে। মানে নোন ফেস সব মিলে। আমি বলছি না যে অন্য কেউ নোন ফেস না, আপনারা আন্দোলন করে এসেছেন, আপনাদের ইটা অন্যরকম, বাট ওনারাও পরে এসে এখানে সাবস্ক্রাইব করেছেন। তাছাড়াও আরও বেশ কয়েকজন ফ্রন্ট লাইনে থাকা নারী, ফ্রন্ট লাইনে বলবো কিংবা স্পটলাইটে থাকা বলি আসলে, সেটাই সবচেয়ে ভালো হবে আর কি। ডক্টর তাসনুভা জাবিন, এনারা আপনাদের ফ্রন্ট লাইনে ছিলেন, ফেসে ছিলেন, ফেস অফ দ্য মিডিয়া ছিলেন, এনারা সরব ছিলেন অনেক, এবং এনারা আসলে বেরিয়ে গেছেন। আহ, এতে করে কি পার্টি কি একটু ইমেজ সংকটে পড়ছে? আমি মনে করি ওনাদের চলে যাওয়া এখানে ব্যক্তিবিশেষ উল্লেখযোগ্য না। ওনারা ওনাদের ১৪ জন, আমি এখন পর্যন্ত লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমার কাছে ১৪ জনের আলাপ আছে। প্রত্যেকেই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি তাদের সাথে দীর্ঘ ১.৫ বছর সময় কাটিয়েছি এবং তাদের পলিটিক্যাল কমিটমেন্ট সম্পর্কে আমি জানি। সো তাদের থাকাটা এবং এই মুহূর্তে আমি খুব ফিল করি যে আমি যেই লড়াইটা আমি একা করছি, এই ১৪ জন যদি আমার সাথে থাকতো তাহলে আমি হয়তো এই লড়াইটা আরেকটু ভালো করে করতে পারতাম। আমি মনে করি যে তাদের চলে যাওয়াটা এটা পার্টির জন্য অত্যন্ত দুঃখজনক এবং এটা ইমেজ সংকট শুধু না। ইমেজ সংকট মানে হচ্ছে যেটা আপনি পিআর দিয়ে রিকভার করা যায়। কিন্তু এইটা আসলে আমার পার্টির একদম যে ভূমিকা বা বেইস, এইটাকে আসলে এক ধরনের অ্যাটাক করেছে। হ্যাঁ, মানে তাইলে তো বলতেন বেশ কিছুটা জনসমর্থনের জায়গাটাতেও বেশ কিছুটা হিট স্বাভাবিক হয়েছে। না? কারণ আমরা প্রত্যেকেই কিন্তু একেকটা মানে জনগোষ্ঠী রিপ্রেজেন্ট করি। সো এই রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে ওনাদের চলে যাওয়াটা, আমি আশা করি যে পার্টি তাদের সাথে অত্যন্ত মানে নমনীয়ভাবে কথা বলবেন এবং তারা যে আমাদের সম্মানিত পার্টি মেম্বার, সেই প্রাপ্ত সম্মানটা তাদের এট লিস্ট দরকার। আপনি বলছিলেন যে তাদের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। আমি গতকালকে যে গতকাল পর্যন্ত। হ্যাঁ, গতকালকে আমি আক্তার হোসেনের মুখ থেকে শুনলাম যে পদত্যাগপত্র তারা অফিসিয়ালি গ্রহণ করেননি। সো দিস ইজ আ নিউ নিউজ ফর মি। গতকাল মানে তাহলে ৪ঠা জানুয়ারি পর্যন্ত আপডেট হইল যে তাদের আসলে পদত্যাগপত্র গৃহীত। পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। হ্যাঁ। কাইন্ড অফ তারা পার্টি তাদের ডিজোন করেনি এখনো। কিন্তু তারা পার্টি ছেড়ে চলে গিয়েছেন। ইমেজ ক্রাইসিস হয়েছে বলছেন আপনি। আপনার ব্যাপারে আসি। আপনার রাজনৈতিক জার্নিটা নিয়ে জানতে চাই। আপনি কি এনসিপি দিয়ে রাজনীতি শুরু করেছেন, না এর আগেও ইউনিভার্সিটিতে থাকতে ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন? ভাই আসলে মানে রাজনীতি বলতে যেটা আগে করেছি আর এখন যেটা দেখছি এটার মধ্যে অনেক পার্থক্য। সো যখন আমি বলি যে আমি আগে রাজনীতি করেছি, আমি বুঝতে পারতেছি যে এখনকার রাজনৈতিক পরিবেশ, এই যে এই পরিমাণ এইটার যে ইম্প্যাক্ট এবং এইটার যে চড়া এবং এটার যে হাই হাই স্টেক। স্ট্যাটাস, হাই স্টেক, সবকিছু খুবই না মানে সেটা তো এটা তো স্বাভাবিকই। খুবই মানে স্বাভাবিক। মানে আমরা তো বেসিক্যালি ইউনিভার্সিটিতে থাকতে রাজনীতি করা, ছাত্র সংগঠন করা এখানে যারা পার্টিতে এসেছে এবং সবাই ন্যাশনাল কিন্তু লেভেলে রাজনীতি করা, অনেক দুটার পার্থক্য, মধ্যে অনেক পার্থক্য পার্থক্য। অবশ্যই। কিন্তু দুটার মধ্যে যে কমন বিষয়টা থাকে সেটা হলো কোরিলেশন, কোরিলেশন পলিটিক্যাল আছে। হ্যাঁ। প্র্যাকটিসের বিষয়টা থাকে, সংগঠন করার একটা অভিজ্ঞতার হুম, বিষয় হুম। থাকে। আ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করার একটা এক্সপেরিয়েন্স হয়, এক্সপোজার হয়। আ আপনি জানতে পারেন যে আসলে মানুষ কিভাবে ভাবে, কিভাবে সেই একটা চর্চার জায়গা থেকে নিশ্চয়ই সুবিধা হয়, কিংবা সেই চর্চাটা থাকলে আসলে এটা একদমই আমার ব্যক্তিগত মতামত যে সেই চর্চাটা থাকলে পরবর্তীতে রাজনীতি করার সুবিধাটা হয়। আপনার বিশ্ববিদ্যালয় জীবনে পলিটিক্যাল পার্টির সঙ্গে ছিলেন কোনো? ছাত্র আমি সংগঠন করেছেন? হ্যাঁ, আমি ছাত্র সংগঠনের সাথে ছিলাম কিন্তু খুব বেশি দিন না। আমার সাংগঠনিকভাবে রাজনীতি করার বয়স মাত্র ১ বছর। আমি মানে সেটা কি সমাজতান্ত্রিক এনসিপির ১ বছরকে উম কাউন্ট করছেন? নো, না নো, 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 নো। ইউনিভার্সিটির সময়? ইউনিভার্সিটির সময়ে আমি ২০১০ থেকে ১১ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাথে যুক্ত ছিলাম। আচ্ছা। ১১ সালে আমি সেটা ছেড়ে দেই এবং পরবর্তীতে আমি মানে একদম নিজের মতো করে ইস্যু ভিত্তিক অ্যাক্টিভিজম, যেটা সেই সময় খুব পপুলার হয়েছিল। এইসব অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম। কিরকম অ্যাক্টিভিজম? আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে হ্যাঁ, ছিলেন। হ্যাঁ, আমি ঢাকা আ আ ইউনিভার্সিটিতে পড়াশোনা আমি যদি করতাম। ভুল না করে থাকি চারুকলার। হ্যাঁ, আমি চারুকলা অনুষদের ছাত্র আচ্ছা। ছিলাম। কি ধরনের অ্যাক্টিভিজম এ সেই সময় না ইউনিভার্সিটিতে ছিলেন? সে সময়ে আসলে মেট্রো রেলের রুট বদলাও একটা আন্দোলন ছিল। এটা একটা ইস্যু। এরকম বিভিন্ন ধরনের ইস্যু ভিত্তিক আন্দোলনের মধ্যে আমরা থাকতাম। ঠিক সাংগঠনিক স্ট্রাকচারটা আমরা ফলো করতাম না। আমাদের ইন্টারনাল খুব ছোট একটা স্ট্রাকচার ছিল। কিন্তু এটা আসলে ম্যালুয়েবল। মানে যখন প্রয়োজন সেভাবে এটা চেঞ্জ
করা যেত। এবং আপনারা সেই সময় জানেন যে পুরো ইউনিভার্সিটিতে আমরা যখন পড়াশোনা করি তখন ২ টা বিষয় আমাদেরকে ফেস করতে হয়েছে। এক হচ্ছে যে জামাত শিবির বলে বা বিএনপি ছাত্রদল বলে তাদেরকে হল থেকে বের করে দেওয়ার ঘটনাগুলো তখন ঘটছিল। মানে আমি বলছি ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এইগুলা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখেছি। ইভেন তারপরেও আমি তো ১৭ তে বের হয়ে গেছি। কিন্তু তারপরে তো কোটা সংস্কার আন্দোলন এবং আরো অনেক কিছু হলো। সো এখন আমরা শুরুতে এই যে তনুকে ধর্ষণের পরে হত্যা করা হলো এবং তনু হত্যা, ক্যান্টনমেন্টে কুমিল্লা কুমিল্লা ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টের। ওইটার বিচার কিন্তু এখনো হয় নাই। সো মানে অনেকগুলো ফেইলড আন্দোলনের নেতা বলতে পারেন আমাকে। এরপরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে আমরা ছিলাম। এবং ইন্ডিয়ার যে হেজিমনি সেটার বিপক্ষে রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে আমরা কিন্তু এক ধরনের প্রসেশন রেডি করেছিলাম। ওই সময় একটা সাইকেল মিছিল হয়েছিল যেখানে পুলিশ অ্যাটাক করেছিল, সেটার সমন্বয়ক আমি ছিলাম। এবং পরবর্তীতে বাংলাদেশের প্রথম সমন্বয়ক কি আমি সেই সময় এটা চেক করতে হবে মনে হয়। তো পরবর্তীতে রাষ্ট্রচিন্তা যেই তার আগে রাষ্ট্রচিন্তা হওয়ার আগে একটা প্রসেস ছিল যে সংবিধান, গণতান্ত্রিক সংবিধান আন্দোলন এরকম একটা প্ল্যাটফর্ম ছিল যেটার মধ্য দিয়ে সংবিধান নিয়ে নিউ বোঝাপড়া এটা কিন্তু এসেছিল। ওই উদ্যোগের সাথেও জড়িত ছিলাম। পরবর্তীতে চিন্তার সাথে যুক্ত হই। কিন্তু ইন দ্য মিন টাইম অনেকগুলো সেই সময় যেই কয়টা এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন ১৮ সালেরটা ১৮ এসছে। সালের। তারপরে এখানে নিরাপদ সড়ক আন্দোলন এসেছে। তখন পর্যন্ত আমি চাকরিতে যুক্ত হইনি। নিরাপদ সড়ক আন্দোলনটা যখন আমরা পারলাম না আদায় করতে, তারপরে গিয়ে আমি চাকরিতে যুক্ত নিরাপদ হয়েছি। সড়ক আন্দোলন আপনারা আদায় করতে পারলেন না। সেই আন্দোলনের প্রতিশ্রুতিতেই তো পরে নতুন করে আইনই হলো। আইন হয়েছে কিন্তু আপনি জানেন বাংলাদেশে আসলে আইনের আসলে কতটুকু দৌড় আছে। এটা মানুষকে নিরাপত্তা এবং সার্ভ করার মতো ক্যাপাবিলিটি এই আইন রাখে না বা ওই ইন্টেনশনও এই আইনের থাকে না। সো এরপরে কি আর মানুষ হত্যা হয় নাই? মানে যানবাহনের দ্রুত গতির কারণে বা লাইসেন্সবিহীন যানবাহনের কারণে সেদিনও তো আমি একটা খবর পড়ছিলাম যে এরকম ঘটনা নিয়মিত ঘটছে। সো কিছু আমরা গুণগত পরিবর্তন কি একদমই হয় নাই আপনাদের সেই আন্দোলনের ফলে? আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে কি এক ধরনের, আমি অ্যাওয়ারনেস। ধরলাম যে আইনের প্রয়োগ হয়তোবা কিছুটা আগের জায়গাতে রয়েছে কিংবা কিছুটা উন্নতি হয়েছে। মানুষের মধ্যে কি কোনো চেঞ্জ এসে মানুষের নিজেদের যে অ্যাওয়ারনেস এর জায়গাটা, সেটাতে কি কোনো পরিবর্তন দেখেছিলেন? মানে এটা কি বলবো? মানে ২ টা জিনিস বলতে হবে যে মানুষের অ্যাওয়ারনেস এর জন্য মানুষকে যে দোষারোপ করা এইটার সাথে আমি একমত না। আ কারণ দোষারোপ, বা ঠিক হচ্ছে তার দোষারোপ না, উপরে দায়টা চাপানো। দায়ও চাপানো না। আ বাট খুব ছোট করে যদি বলি, বলতে চাই এটা ২ পক্ষেরই আ এবং মানুষের ইস্যু। আমি আমার ব্যক্তিগত একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আসলে প্রতিদিনই আমি ফেস করি। আ আমি নিয়ম মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে চাই। এবং আমি আশ্চর্যের সঙ্গে খেয়াল করি, ২ টা জিনিস খেয়াল করি। যে পথচারী হিসেবে আগে বলি যে আমি যেহেতু কোনো ভেহিকল অপারেট করি না, আমি পথচারী। আমি নিয়ম মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে চাই। আমি একই সঙ্গে দেখি কিছু, কিছু লোকজন এই যে হঠাৎ করে একটু হাত দেখাও পার হতে চাচ্ছে। তো বাংলাদেশে জেব্রা ক্রসিং এর যে হয় সেটা হলো তো কোনো সিগন্যাল থাকে না তো। বাট আ সারা পৃথিবীতে জেব্রা ক্রসিং এর যেই নিয়মটা, যে জেব্রা ক্রসিং এ যদি কোনো পেডেস্ট্রিয়ান থাকে, পথচারী থাকে, তো যেই যানবাহন আসতে থাকে তার অটোমেটিক্যালি আসলে তার স্পিড কমায় দিতে হয়। এটাই নিয়ম। আ পেডেস্ট্রিয়ান ওখানে থাকা অবস্থায় ওইটাই তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ওইখানে আসলে। আ যেরকমটা বলছিলাম যে লোকজন হঠাৎ করে হাত দেখায় যেরকম পার হয়, এবং ঠিক জেব্রা ক্রসিং এ যখন আমি জেব্রা ক্রসিং এ নামি তখন দেখি যে ওইখান থেকে যেই গাড়িটা ও আরো দ্রুত আসতেছে। ও তাড়াতাড়ি কিভাবে পার হয়ে চলে যাবে আমাকে। এবং there is no sign of stopping. তো হ্যাঁ, এই যে আপনি বললেন না যে অ্যাওয়ারনেস এবং দায় চাপানোর জায়গাটা, এইখানে ঠিক এই জায়গাটাতে এই সিচুয়েশনে, যেই সিচুয়েশনে একটা পথচারী আসলে জেব্রা ক্রসিং এ মেনে দাঁড়াইতে গেছে এবং বেশিরভাগ সময় আমি দেখি there is very good chance যে ওই গাড়িটা will run over me, কারণ আমার দাঁড়ায় পড়তে হয়। আমার তার কথা দেখে হয় দাঁড়ায় পড়তে হয় কিংবা একটু দ্রুত যেতে হয়। যেটা খুবই আতঙ্কের বিষয় আসলে। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে আতঙ্কের বিষয়। কিছু, কিছু লোকজন ওরকম করে দেখায় পার হয়ে যায়। তো এই পার্টটুক তো আসলে জনগণের অ্যাওয়ারনেস এর জায়গা। না এখানে আমি দেখেন শুধু আপনি ওই যে দায় চাপানোর কথাটা বললেন দেখে আমি আসলে ঠিক এই স্পেসিফিক এক্সাম্পলটা না নিয়ে আমি আসলাম যে বলি আমি আসলে আপনাকে। কোনো ভেহিকল অপারেট যদি করি না দেখে আরকি ওইভাবে বললাম। আপনি জানেন যে বাংলাদেশে যত বাস আছে
এবং যত ধরনের যানবাহন আছে প্রত্যেকটা যানবাহনের জন্য আলাদা আলাদা সমিতি আছে এবং যারা চালায় চালক সমিতি। এই চালক সমিতিগুলো কারা অপারেট করে? আপনি খোঁজ নিয়ে দেখেন এটা রাজনীতিবিদরা অপারেট করে, তাই না? আওয়ামী লীগের আপনি সময় বলছেন দেখেছেন। ওই যে পরিবহন শ্রমিকদের যেই সংগঠন। শুধু তাই না, বাস মালিক সমিতি, মালিক সমিতির কথা বলছি, শুধু শ্রমিক না, মালিক সমিতি। শ্রমিক সমিতিগুলোও কিন্তু আসলে মালিকরাই অপারেট করে। বিভিন্ন ধরনের রাজনীতিবিদরা অপারেট করে। শ্রমিক নেতারা অপারেট করে যারা জীবনে কোনোদিন শ্রমিক ছিল না। সো এখন এই যে রাজনীতিবিদরা যে এটা অপারেট করে, কেন অপারেট করে? কারণ এই চালকদেরকে একদিন রাস্তায় নামায় দিলে পুরো ঢাকা ব্লকেড, বিভিন্ন বিভাগীয় শহর ব্লকেড। নাকি আমরা অস্বীকার করব যে এটা আসলে বাস্তবতা না? না, না, অফকোর্স এটা সো না। এই যে মানে আপনি যানবাহন, এটা একটা পারস্পরিক সিস্টেম, এটা একটা প্যারালাল সিস্টেম। আপনি যেমন আমার দেশের নাগরিকদেরকে আমার এডুকেট করতে হবে এবং তাদেরকে আসলে ইনসেনটিভ দিতে হবে এটা শুনলে তার কি হবে। শুধুমাত্র যান বাঁচানোটা আমাদের দেশের মানুষ আসলে জানার পরোয়া করে না, এটা আসলে বলে লাভ নেই। সো মানে তার অফিসে তাড়াতাড়ি পৌঁছাতে পারাটা তার জন্য বেশি জরুরি। কিন্তু আমাদের যে সমিতিগুলো আছে, যাদেরকে আসলে পলিটিসাইজ করা হয়, যাদেরকে আসলে ফিটনেসবিহীন যানবাহন, এই বিষয়গুলো কিন্তু পুরো নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছিল। আপনারা দেখেছেন যে স্টুডেন্টরা কিভাবে লেন করে দিয়েছিল, ওটা কিন্তু আমরা মেনটেন করতে পারিনি। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে মানে ঢাকা শহরে 2 কোটির মতো মানুষ বসবাস করে। 2 কোটির মতো মানুষ বসবাস করে, সেখানে আপনি যানবাহন চলাচলটা তো আসলে এটা প্ল্যান্ড না। এবং আমাদের গলি গুপচি যা কিছু আছে এটা কিন্তু মানে সড়ক হিসেবে কোনো ধরনের গ্রেটার পরিকল্পনার অংশ না। সো এগুলাও আসলে রাজনীতি দিয়েই মানে কোনো কিছু কি রাজনীতির বাইরে? না, কোনো কিছুই রাজনীতির বাইরে না। আমি ওইটাই ব্যাখ্যা এটার করার মধ্যে। চেষ্টা ও করছি। মানে তাইলে আপনি এই আপনার ওই স্টেটমেন্টটা দিয়ে স্টিক করবেন যে আপনি বেশ কিছু ফেইলড আন্দোলনের নেতা ছিলেন। হ্যাঁ, এটাতে স্টিক করতে হবে আপাতত। আ তবে একটা জিনিস আমি বলি যে ওই যে অভিজ্ঞতাগুলো কেন এখন কাজে লাগছে? আমি মনে করি যে এনসিপি আসলে বেসিক্যালি এটা একটা মুভমেন্ট অর্গানাইজ করে এই দলটাকে গড়ে তুলতে হবে। সো আমরা যদি নানান ধরনের সমাজের নানান অসঙ্গতি এবং প্রয়োজন এগুলো নিয়ে মুভমেন্ট গড়ে তুলতে পারি, সেটার মধ্য দিয়ে দলটা উপকৃত হবে। কারণ এখানে এটার প্রেক্ষাপট, এটা গড়ে ওঠার প্রেক্ষাপট কিন্তু কোনো শান্ত সময়ের না। গণঅভ্যুত্থান চলমান, এটা আমরা বারবার বলেছি, কিন্তু এটা রেটরিক আকারে বুঝলে তো সমস্যা, এটাকে পলিসি আকারে বুঝতে হবে। গণঅভ্যুত্থান চলমান মানে হচ্ছে যে আন্দোলনটা গড়ে উঠেছিল সেটার এনার্জিটা রয়ে গেছে সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে, বিশেষত ছাত্রদের, যুবকদের কাছে। সো আপনার কর্মসংস্থান থেকে শুরু করে যেটা কোটা সংস্কার, ওইটা কিন্তু হয় নাই। কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা এবং চিকিৎসা এবং আমাদের যানবাহন, আমাদের জীবন নিরাপত্তা, পুলিশ, এগুলো নিয়ে আসলে ক্রমাগত আমাদেরকে আন্দোলন গড়ে তোলার মধ্যে দিয়েই এই দলটা গড়ে উঠবে, এটা আমি মনে করি। সো আন্দোলনের বেসিস থেকে আমরা যদি পার্লামেন্টারি বেসিসে ঢুকে পড়ি, তাহলে আমি মনে করি যে এটা আসলে আমার দলের যে ক্যারেক্টার, সেটা আসলে মানে এটা বিল্ড আপ হবে না। যেই অ্যাসপাইরেশনটা আছে ওইটা অনুযায়ী এটা হবে না, এটা আরেক রকম হতে পারে, কিন্তু মুভমেন্ট কেন্দ্রিক এটার যে মানে গড়ে ওঠা, এটা হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এনসিপি কে আসলে ম্যাচিউর হইতে গেলে ওকে আসলে সেই পার্টিকে আসলে আ রাজপথের দল হিসেবে থাকতে হবে। সংসদের দল না হয়ে। এইটা এটা মুখ্য হতে পারে না। মানে পার্লামেন্ট মুখ্য জায়গা না। পার্লামেন্টটা এটা একটা পার্লামেন্টে যা ঘটেছে গত ১৭ বছর বা আমার স্মৃতি যতদিন আছে, এটা তো একটা পারফরম্যান্স। পলিটিক্সও একটা পারফরম্যান্স, বাট পার্লামেন্ট বিশেষ করে একটা পারফরম্যান্স। ওখানে ধরেন মানে মতিয়া চৌধুরী যেভাবে বক্তৃতা করতেন, আবার এখানে আমাদের পার্থ ভাই ইয়াং নেতা হিসেবে উনিও বক্তৃতা করেছেন। সো মানে শেখ হাসিনা যে ধরনের মন্তব্য করতো, এটা জাস্ট একটা ভিজুয়াল পারফরম্যান্স। সো আমার কাছে মনে হয় যে এনসিপির যে রুটেড দল হিসেবে গড়ে ওঠার যে সম্ভাবনা, সেটা তার জন্য মানুষের কাছে কাছে যাওয়া এবং এলাকা ভিত্তিক আন্দোলন গড়ে তোলা, এটা হচ্ছে তার ক্যারেক্টারের মূল বিন্দু। এইটা যদি কম্প্রোমাইজ হয়, সে পার্লামেন্টে যেতে পারে, কিন্তু এটা মুখ্য। এখন ধরেন আমি তো এই নির্বাচনে অংশগ্রহণ করছি না, তাহলে কিছু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে, তারপরে কিছু মানুষ জিতে আসবে, যেটা সংখ্যাটা যাই হোক, তাহলে এই মানুষগুলো কেন্দ্রিক কি তাহলে এনসিপি দলটা হবে? তাহলে এটার একটা সুবিধাভোগী বা এরকম একটা ক্যারেক্টার দাঁড়াতে কতদিন সময় লাগতে পারে? বাংলাদেশের রাজনীতিতে তো আসলে তাই হয়। সব গিয়ে তো এমপি আসলে ভিত্তিক বা মন্ত্রী ভিত্তিক। এমপি ভিত্তিক, মন্ত্রী ভিত্তিক এবং রাজনীতিতে যাওয়া হয় ক্ষমতার জন্যই। সো সেইটা একটাই। আমি শেষ করব, কিন্তু তার আগে আপনি একটা কথা বলার ব্যাখ্যা শুনে শেষ করতে চাই। আপনি বলছিলেন যে আপনি পার্টির মধ্যে একটা নেভার বিফোর সিন পজিশনে আছেন। আ সেটা যদি একটু ব্যাখ্যা করেন। বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো, তাদের একটা
ইউনিফিকেশনের প্রয়োজন হয়। এটা বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু আপনি দেখতে পাবেন, আবার অনেক দেশে আপনি দেখতে পাবেন না। যে দলটাকে ইউনিফাইড রাখা বা দেখানো এটলিস্ট পোর্ট্রে করা, এইটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। এবং দলগুলো আসলে যেটা করে যে তার সমস্ত ধরনের অন্যায় আপনি দেখবেন যে বিএনপির কোনো ধরনের অন্যায় হলেও বিএনপির নেতারা দেখবেন যে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক এটাকে ডিফেন্ড করতে থাকবে। এবং আপনি জামাতের ক্ষেত্রেও একই জিনিস দেখবেন, এবং আপনি আগে আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু একই জিনিস ঘটেছে। আমি মনে করি যে আওয়ামী লীগ যেই কাজটা করেছে তারপরেও ওই কাজগুলো আর কখনো কোনো দলের করা উচিত না। মানে আওয়ামী লীগ আসলে যে দলের মধ্যে থেকে যারাই সংস্কারপন্থী ছিল তাদেরকে বের করে দিছে এবং তাদেরকে আর কথা বলতে দেয় নাই, তাদেরকে গুম করছে, না জানে কত কিছু করছে, তাদের পরিবার অনেক বেশি পোহাইছে। সো এই যে আমাদের যে রাজনৈতিক দলগুলো কেন এটা করতে হয়, কারণ তাদের আসলে ভোটটা কালেক্ট করতে হয় এবং ইউনিফিকেশন আমাদেরকে আকৃষ্ট করে। মানে আমাদের মানে ব্যক্তিগতভাবেও আমাদের পার্সোনাল জায়গা থেকেও কিন্তু ইউনিফিকেশন আমাদের আকৃষ্ট করে। বাট দ্য থিং ইজ দ্যাট আপনি ইউনিফিকেশনের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, কিন্তু এই ইউনিফিকেশন যদি অ্যাকচুয়ালি কোনো মিথ্যার মধ্যে দিয়ে গড়ে উঠে বা কোনো ধরনের ফলস প্রিজাম্পশনের মধ্যে দিয়ে গড়ে উঠে, এটা বেশি দিন টেকানো যায় না। কিন্তু আমি যেটা মনে করি যে আমরা যেভাবে, মানে আমি অন্তত আমার পজিশন খুব ক্লিয়ার। আমি জামাতের সাথে বা এই যে বড় দল, আমাদের যে প্রিভিয়াস পজিশন ছিল যে স্বতন্ত্র ইলেকশন করতে হবে, সেটাই কিন্তু আমার এখনো পর্যন্ত পজিশন। আমি মনে করি ওইটাই দলের জন্য সবচেয়ে ভালো হতো। ব্যাখ্যা করলাম কেন। কিন্তু এখন এসে যেই পজিশনটা নিয়েছে পার্টি, যতদিন এই পজিশনটা থাকবে ততদিন পর্যন্ত আমি কোনো মানে নির্বাচন কেন্দ্রিক কোনো দায়িত্ব আমি গ্রহণ করব এটা না। তো আপনি নিজে ডিসিশন নিয়েছেন। দল তো আপনাকে, আপনি বলছিলেন দল আমি আসছি, চাচ্ছিল আমি আসছি, আপনাকে আমি নির্বাচন। আসছি, আমি আসছি। তো এই যে ৩টা-৪টা জিনিস আমাকে স্যাক্রিফাইস করতে হলো, এবং আপনি দেখেন যে দলটাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত এই নারী নেত্রীদেরই মানে যেতে হলো, কথা বলতে হলো। এবং এইটা নিয়ে আসলে কোনো ধরনের ইমপ্যাক্ট নাই। বরঞ্চ আমরা পদত্যাগ করতেছি না কেন, এইটা নিয়ে ইমপ্যাক্ট। কিন্তু শেষ এটা কি আপনার পর্যন্ত পার্টির ভিতর থেকে ইমপ্যাক্ট? মানে আপনার এটা বাইরে থেকেও আপনি দেখেন আমার পোস্টের নিচে কমেন্ট, এবং মানে জামাতের লোকজনও চায়, শিবিরের লোকজনও চায়, এবং যারা মানে অতি বামপন্থা ধারণ করেন তারাও চায় যে আমরা পদত্যাগ করি আপনার না কেন। পার্টির সাপোর্টাররা কি চায়? মানে আমার পার্টির সাপোর্টার তো ধরেন এসে বা তো আপনার সাপোর্টাররা চায়? আপনার ব্যক্তি সামান্তা শারমিনের না, দেখেন সাপোর্টাররা কি এটার চায়? অনেক ধরনের মানে বিষয় কিন্তু কাজ করছে। অনেকেই জিনিসটা বুঝতে পারতেছে না যে এটার মানে গতিমুখটা কেমন হবে। সো এই যে ৬ জন মানুষ গিয়ে মানে পার্টির একটা সিদ্ধান্তের বিপক্ষে বলেও আ তারা নিজেদের মতো করে ইলেকশন না করার সিদ্ধান্ত নিতে পারল। শেষ পর্যন্ত তারা নারীই হয়ে দাঁড়ালো। এইটাকে কিন্তু কেউ ফোকাস করতেছে না। বরঞ্চ আমরা তো, আমাদের তো এখন সাপোর্ট প্রয়োজন, এবং পার্টিতে আসলে মূলত কিন্তু আমরা ধারণ করছি। মানে পার্টি যে মূলগত জায়গাটা কিন্তু এখন আমরা ধারণ করছি। সো আমার জায়গা থেকে আমি মনে করি যে এটা যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি, এইটা আসলে শুধু কাউন্সিল দিয়ে হয় না। ইন্ট্রা আপনি পার্টি বলছিলেন যে ডেমোক্রেসি একটা ইনার পার্টি স্ট্রাগল ইনার চলছে পার্টি আপনাদের। স্ট্রাগল, রাইট। সো এইটা আপনি ইনার পার্টি স্ট্রাগল, এই যে বিভিন্ন পজিশনের মধ্যে দিয়ে একটা পার্টির চরিত্র গড়ে উঠছে, এইটা তো মানে আর কোনোভাবে আপনি এটাকে করতে পারবেন না। এটাকে বানানো কোনো ঘটনা দিয়ে এটা করা সম্ভব না। এটা অর্গানিকলি হচ্ছে। এখন যদি মনে করেন এমন হতে পারে না পার্টি আমাকে বহিষ্কার করতে পারে, এই কারণে করতে পারে। যদি তার কাছে মানে করার মতো কারণ থাকে, বহিষ্কার করার মতো করতে পারে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আর কতদিন? আর কতদিন আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে তার সমস্ত ধরনের ভুল শুদ্ধ সহই তাকে আমাদের অন্ধ বিশ্বাস এবং আমি যেটা তীব্র বিরোধিতা করি, দলের প্রতি আনুগত্য। আনুগত্য একমাত্র আল্লাহর জন্য, আনুগত্য দলের জন্য না। দলের চেয়ে আমার দেশ বড়। যদি কমিটমেন্টের জায়গা থাকে তাহলে অবশ্যই দেশের প্রতি কমিটমেন্টটা বড় হওয়া উচিত। যদি আমি মনে করি যে এই পার্টির এই ডিসিশনটা আসলে তার চেয়ে ভালো ডিসিশন আসলে সে আগেই নিয়েছিল, সেই কথাটা বলার জন্য নিশ্চয়ই আমাকে মানে স্পেস করে দিতে হবে, নাহলে তো আমি বাক স্বাধীনতাহীন একটা দল বা এবং সমাজে বসবাস আপনার করছি। পার্টিতে সেই স্পেস আপনি পান? আমি এখন পর্যন্ত কোনো ধরনের মানে সমস্যার সম্মুখীন হইনি, এবং আমার কাছে মনে হয় যে যদি যেই মানুষগুলো বেরিয়ে গেছে তাদের সঙ্গ এবং সাহচর্য এবং সাহস যদি পেতাম, এবং এই ফাইটটা, এই ইনার পার্টি স্ট্রাগলটা আমরা ভালোভাবে আরও করতে পারতাম। কারণ এনসিপির মতো একটা দলকে আসলে মানে সেন্ট্রিস্ট পজিশনে রাখা, এটা একটা রাজনীতিক দাবি। এটা একটা এই মুহূর্তের প্রয়োজন, এবং এই প্রয়োজনকে অস্বীকার করে আসলে আগানো সম্ভব না। এই ক্ষেত্রে আমাকে ইনার পার্টি স্ট্রাগলটা করতে হচ্ছে। এটার জন্য বন্ধুর আশা করব, কিন্তু যদি শত্রুপক্ষ থাকেও তারপরে এটা করতে হবে। আমরা আজকে শেষ করব এবং আপনার পয়েন্ট দিয়েই শেষ করব। আপনি বলেছেন যে পার্টির চরিত্র গঠন হতে সময় লাগবে। আপনার শেষ যেই
ফেসবুক পোস্ট ছিল, সেখানে আপনি বলেছেন যে আসলে সময়ের জন্য অপেক্ষা করো, সময়ই বলে দেবে পার্টির কী হয়। সময়েই দেখা যাবে আপনাদের এই নতুন দল, যেই দলের উপর অনেক মানুষের আশা ছিল এবং অনেক মানুষের আস্থা আছে এখন পর্যন্ত, সেই দল কেমন করে, সেই দল কোথায় যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সামান্তা ধন্যবাদ। শারমিন।